ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় সমজ্ন প্রক্রিয়া এবং এই সংক্রান্ত ক্লাস 11-এর সিলেবাসে যা আছে। আইসোথার্মাল প্রসেস, অল অ্যাবাউট আইসোথার্মাল প্রসেস। আমরা সমজ্ন প্রক্রিয়ার ডেফিনেশনটা জানি। সমজ্ন প্রক্রিয়া যে তাপগতীয় প্রক্রিয়ায় সংস্থার উষ্ণতা অপরিবর্তিত থাকে তাকে সমজ্ন প্রক্রিয়া বলে। এখন আসবো সমজ্ন সংকোচন। সমজ্ন সংকোচন মানে হলো কোনো সিস্টেমের উষ্ণতা অপরিবর্তিত রেখে আয়তন কমানো। আয়তন ধরো এতটা পর্যন্ত ছিল, আয়তন কমিয়ে এইটুকু করা হলো, অথচ উষ্ণতা অপরিবর্তিত রইল, তখন ওই প্রক্রিয়াটিকে বলবো সমজ্ন সংকোচন। অর্থাৎ উষ্ণতা স্থির রেখে কোনো সংস্থার আয়তন হ্রাস করার প্রক্রিয়াকে সমজ্ন সংকোচন বলে। ঠিক সেরকম যদি উষ্ণতা স্থির রেখে আয়তনটাকে বাড়িয়ে দেওয়া যায়, কোনো সংস্থার আয়তন, কিছু পরিমাণ গ্যাসের আয়তন যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে ওই প্রক্রিয়াটিকে বলবো সমজ্ন প্রসারণ, আইসোথার্মাল এক্সপানশন। উষ্ণতা স্থির রেখে কোনো সংস্থার আয়তন বৃদ্ধি করার প্রক্রিয়াকে সমজ্ন প্রসারণ বলে। সমজ্ন সংকোচনই হোক, সমজ্ন প্রসারণই হোক, অর্থাৎ সমজ্ন প্রক্রিয়া, এটি কার্যত একটি অত্যন্ত মন্থর প্রক্রিয়া। সেটির ব্যাখ্যা করতে হবে। ধরো একটি পাত্রে কিছু পরিমাণ গ্যাস আছে যার তাপমাত্রা T°C। এখন যদি চাপ প্রয়োগ করে ওই গ্যাসটিকে সংকুচিত করি, তাহলে বাইরে থেকে কার্য করা হবে, অর্থাৎ এর তাপ শক্তি বৃদ্ধি পাবে, আবার তাপমাত্রাও বৃদ্ধি পেতে চাইবে। উল্টো দিকে যদি ওই গ্যাসটিকে প্রসারিত হতে দেওয়া হয়, তাহলে গ্যাসটি আবার নিজের অভ্যন্তরীণ শক্তি ব্যয় করে প্রসার লাভ করবে, অর্থাৎ তখন ওর তাপ শক্তি কমে যাবে, মানে তাপমাত্রা কমে যেতে চাইবে। এখন যদি পরিবেশ এবং সংস্থা এদের মধ্যে তাপের আদান প্রদানের দ্রুত ব্যবস্থা থাকে, তাহলে তাপের আদান প্রদান ঘটবে আর ওই সংস্থাটির তাপমাত্রা, অর্থাৎ গ্যাসটির তাপমাত্রা নির্দিষ্ট থাকবে, মানে প্রক্রিয়াটি সমজ্ন থাকবে। এর জন্য তো অবশ্যই পাত্রের দেওয়াল পাতলা করতে হবে, সুপরিবাহী পদার্থ দ্বারা নির্মাণ করতে হবে। এই সব শর্তগুলি তো রয়েছেই। এরকম প্রয়োজনীয় শর্তগুলি পূরণ করা হলেও দ্রুত তাপের আদান প্রদান কিন্তু সম্ভব নয়, কারণ এক্ষেত্রে তাপের যে আদান প্রদান হবে সেটি পরিবহন এবং পরিচলন, এই দুটি পদ্ধতির মাধ্যমে। আর এই দুটি প্রক্রিয়া অত্যন্ত মন্থর, খুব ধীর। তাহলে যখনই সংকোচন বা প্রসারণ করব, সঙ্গে সঙ্গেই তাপের আদান প্রদান কিন্তু হবে না, অর্থাৎ ওই পদার্থটির তাপমাত্রা, সংস্থাটি বা গ্যাসটির তাপমাত্রা নির্দিষ্ট থাকতে পারবে না। আমরা আপাতত আলোচনার জন্য ওই প্রসারণের ব্যাপারটাকে বাদ দিলাম। মনে করো যে কিছু পরিমাণ গ্যাস, তাকে দ্রুত সংকুচিত করে আয়তন কমিয়ে ফেলা হলো, তাহলে তখনই এর তাপ শক্তি বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে। তত দ্রুত তাপটা বের হতে পারবে না, কারণ এই পরিবহন এবং পরিচালন, এই প্রক্রিয়াগুলি মন্থর। এখন আমরা যদি ভাবি যে এই প্রক্রিয়াটি, সংকোচন প্রক্রিয়াটি তুলনামূলক ধীরে সম্পাদন করলাম, তাহলে ভেতর থেকে বাইরে তাপটা বেরিয়ে যাওয়ার সুযোগ পাবে। এইবার কত ধীরে করব, কত ধীরে এই প্রক্রিয়াটা সম্পন্ন করলে তাপটা বেরিয়ে যাবে আর তাপমাত্রাটা সবসময়ের জন্য T°C থাকবে, সেটা ভাবতে গেলে দেখো থিওরিটিক্যালি, তত্ত্বগতভাবে
এই এই সংকোচনটার জন্য অসীম সময় প্রয়োজন। কারণ সামান্য দ্রুত করলেই সঙ্গে সঙ্গেই তো তাপশক্তি বেড়ে যাবে, মানে তাপমাত্রা অল্প সময়ের জন্য হলেও তো বেড়ে যাবে। সেই সময়টুকুর জন্য তাপমাত্রা বেড়ে গেল মানে তা আর ওই প্রক্রিয়াটি সমজ্ন রইল না। পরে হয়তো তাপমাত্রা T°C হবে, কিন্তু অল্প সময়ের জন্য হলেও তাপমাত্রা T°C থেকে বেশি হয়ে যাবে, তার মানে প্রক্রিয়াটি সমজ্ন থাকবে না। তাহলে খুব ধীরে করতে হবে, অত্যন্ত ধীরে, মানে অসীম সময় দিতে হবে। অসীম সময় যদি দিই তাহলে খুব ধীরে ধীরে প্রক্রিয়াটা সম্পাদন হবে। সামান্য যতটুকু করে তাপশক্তি বৃদ্ধি পাবে বা তাপমাত্রা বৃদ্ধি পেতে চাইবে, সেই তাপটা বেরিয়ে যেতে পারবে, ওই প্রক্রিয়াগুলির মাধ্যমেই বেরিয়ে যেতে পারবে এবং তাপমাত্রাটি T°C স্থির থাকতে পারবে। তাহলে দেখা গেল যে সঠিকভাবে সমজ্ন প্রক্রিয়া সম্পাদন করতে গেলে অসীম সময় দেওয়া প্রয়োজন। তাহলেই বলতে পারি যে সমজ্ন প্রক্রিয়া কার্যত একটি অত্যন্ত মন্থর প্রক্রিয়া। এর জন্য লেখাটা এরকম হবে, দেখে নাও। এবার আসবো সমজ্ন প্রক্রিয়া সম্পাদনের জন্য প্রয়োজনীয় শর্ত। একটু আগেই আলোচনা করেছি যে খুব দ্রুত তাপটাকে সঞ্চালিত হতে হবে বা সংস্থা এবং পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান হতে হবে। যদি সংকোচন করি তাহলে তাপটাকে বাইরে বের হতে দিতে হবে, প্রসারণ যদি করি তাহলে বাইরে থেকে ভেতরে তাপটাকে আসতে দিতে হবে, অর্থাৎ সংস্থা এবং পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান হতে দিতে হবে। তাহলে অবশ্যই একটা কথা, যে ওই পাত্রের দেওয়ালটাকে পাতলা হতে হবে, সেটি ফার্স্ট পয়েন্টে লেখা আছে, দেখো। এই প্রক্রিয়ায় ব্যবহৃত পাত্রটির দেওয়াল অত্যন্ত পাতলা হওয়া প্রয়োজন। দ্বিতীয় কথা বলি, যদি এই পদার্থটি কুপরিবাহী হয়, পাতলা হলো কিন্তু কুপরিবাহী, অর্থাৎ তাপের আদান প্রদানে বাধা দেয়, ভালো তাপ পরিবহন করে না, তাহলেও তো তাপটা দ্রুত বাইরে বেরোতে পারবে না বা বাইরে থেকে ভেতরে আসতে পারবে না। তার মানে ওই পাত্রের দেওয়াল সুপরিবাহী পদার্থ দ্বারা নির্মাণ করতে হবে। সেকেন্ড পয়েন্ট লিখবে, পাত্রটি সুপরিবাহী পদার্থ দ্বারা নির্মিত হতে হবে। তৃতীয় কথায় আসি, এই পাত্রটি যে উপাদান দ্বারা নির্মিত হবে তার তাপগ্রাহিতা উচ্চ হবে। তাপগ্রাহিতা উচ্চ এর অর্থ হলো, যদি এই পাত্রটি যদি তাপ কিছু গ্রহণ করে বা বর্জন করে, তবুও এর নিজের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। যেমন ধরো, সমুদ্রের জল গ্রহণের ক্ষমতা উচ্চ, অসীম। এর মানে কি? এর মানে হলো সামান্য জল সমুদ্র থেকে নিলে বা সমুদ্রে সামান্য জল দিলে সমুদ্রের জলের লেভেলের কোনো পরিবর্তন হয় না। ঠিক সেরকম এর তাপগ্রাহিতা উচ্চ, এর অর্থ হলো এ যদি সামান্য তাপ নেয়, পাত্রটি যদি সামান্য তাপ নেয়, কিছু তাপ নেয় বা কিছু তাপ ছাড়ে, তবু এর নিজের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। সমজ্ন রাখার জন্য এটাও একটা শর্ত। তাহলে 3 নম্বর পয়েন্টে এটি লিখবে, পাত্রটির তাপগ্রাহিতা উচ্চ হতে হয়। আর 4 নম্বরে লিখবে, প্রক্রিয়াটিকে অত্যন্ত মন্থর হওয়া প্রয়োজন, খুব ধীর গতিতে সম্পাদন করতে হবে প্রক্রিয়াটিকে। তাহলে সমজ্ন প্রক্রিয়া সম্পাদনের জন্য প্রয়োজনীয় শর্তগুলি লেখা হলো। এরপর একটি বিশেষ প্রশ্নে আসব। সমজ্ন প্রক্রিয়ায় সরবরাহকৃত সমস্ত তাপ বাহ্যিক কার্য সম্পাদনের জন্য ব্যয়িত হয়, এটা দেখাতে হবে। এর জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র সংক্রান্ত ক্লসিয়াসের বিবৃতিটিকে খেয়াল করব। কোনো সিস্টেম, সেই সিস্টেমে যদি ডিকিউ পরিমাণ তাপ দিই, তাহলে তার এক অংশ অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করে আর বাকি অংশ সংস্থাটিকে বাহ্যিক কার্য করার জন্য সাহায্য করে, অর্থাৎ
যদি তাপ দিই তাহলে পিস্টনটা উপরের দিকে উঠবে, সংস্থাটা প্রসার লাভ করবে। ডিকিউ ইকাল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিকিউ ডিইউ ডিডব্লিউ এদের অর্থগুলি ডান দিকে লিখে দেবো। এখন সমজ্ন প্রক্রিয়াতে ডিইউ ইকাল টু 0, অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না, তাই ডিইউ ইকাল টু 0। অতএব উপরের সমীকরণটি থেকে লিখতে পারি ডিকিউ সমান 0 প্লাস ডিডব্লিউ অর ডিকিউ ইকাল টু ডিডব্লিউ। তার মানে যতটা তাপ দেওয়া হলো সেটা পুরোটাই বাহ্যিক কার্য সম্পাদনের জন্য ব্যয়িত হলো। তাহলে প্রক্রিয়াটি সমজ্নভাবে সম্পন্ন করা সম্ভব হলে যতটা তাপ দেবো ততটাই বাহ্যিক কার্য সম্পাদন করবে। তাহলে অর্থাৎ করে লিখে নেব ওটা। ওকে, এরপর আসবো সমজ্ন প্রক্রিয়ায় কৃতকার্যের হিসাব। এর জন্য প্রথমেই আদর্শ গ্যাসের জন্য গ্যাস সমীকরণটিকে লিখব। আমরা জানি n মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাস সমীকরণটি হল পিভি ইকুয়াল টু nRT। পি হলো গ্যাসের চাপ, সেরকম ভি গ্যাসের আয়তন, টি গ্যাসের পরম উষ্ণতা, আর আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক। এখান থেকে পি ইকাল টু nRT বাই ভি করে রাখলাম ইকুয়েশন নাম্বার 1। গ্যাস কর্তৃক কৃতকার্যের সমীকরণ থেকে জানি বা লিখতে পারি ওই গ্যাসের আয়তন V1 থেকে V2 করলে কৃতকার্য W ইকুয়াল টু ইন্টিগ্রেশন V1 টু V2 P dV। আগের ভিডিওতে এটা প্রতিষ্ঠা করা আছে, প্রয়োজনে দেখে নেবে। এখন এটিকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে 1 আর 2 থেকে পি এর মানটাকে রিপ্লেস করে দেবো, পি এর মানটা বসিয়ে নেব। তাহলে লিখলাম 1 নম্বর ও 2 নম্বর হতে W ইকাল টু ইন্টিগ্রেশন V1 টু V2 nRT বাই V ইন্টু ডিভি। এখন n আর এরা তো কনস্ট্যান্ট, আর এখানে টি এর মানটাও কনস্ট্যান্ট, কারণ এই প্রক্রিয়াটা সমজ্ন প্রক্রিয়া। তাহলে যেহেতু nRTর মানটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে চলে আসব। তাহলে এখান থেকে লিখব W ইকাল টু nRT ইন্টিগ্রেশন V1 টু V2 1 বাই V ডিভি। তাহলে আর W ইকাল টু nRT 1 বাই V ডিভি ইন্টিগ্রেশন 1 বাই V ডিভি মানে হলো ln V, ই বেস লগ, ln মানে হলো ই বেস লগ আর V, তাহলে ln V। লিমিটটা অবশ্য আছে V1 টু V2। এখন আমাদের কাজ এই V এর জায়গায় একবার আপার লিমিটটা বসানো, মাইনাস আবার ওই V এর জায়গাতে লোয়ার লিমিটটা বসানো। তাহলে সেই অনুযায়ী W ইকুয়াল টু পাই nRT ln V2 আপার লিমিট বসালাম মাইনাস ln V1। তাহলে ln V2 মাইনাস ln V1 মানে হলো ln V2 বাই V1, ওই লগ এ মাইনাস লগ বি সূত্রটা। তাহলে এখান থেকে পাচ্ছি W ইকুয়াল টু nRT ln V2 বাই V1। তাহলে সমজ্ন প্রক্রিয়াতে কৃতকার্য এই রাশিমালা পাওয়া গেল, W ইকুয়াল টু nRT ln V2 বাই V1। এই সূত্রটাকে V এর জায়গাতে P বসিয়ে
একরকম করে পেতে পারি, বা এলএনটাকে লগের আকারে 10 বেস লগের আকারে লিখে একরকম করে পেতে পারি। এর জন্য আমরা পরের পাতাতে এনবি করে লিখে রাখবো ওটা। ডাব্লিউ ইকুয়াল টু এনআরটি ইন্টু এলএন V2/V1। এইখান থেকে লিখছি এনআরটি এলএন P1/P2। কারণ বলো তো, আমরা বয়েল সূত্র হতে জানি P1V1 সমান P2V2। তাহলে V2/V1 মানে হলো P1/P2। তাই V2/V1 এর জায়গাতে P1/P2 বসিয়েছি, দিয়ে আরেকটা সমীকরণ পেয়েছি। চাপের পরিবর্তন দিয়ে দিলে অঙ্ক কোনো রকম নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো দেয় তখন এই সূত্রটি বসাবো। NB2 করে আবার একবার লিখলাম কার্য W ইকুয়াল টু এনআরটি ইন্টু এলএন V2/V1। এখন কোথাও যদি লগ দিয়ে কোনো ভ্যালু দিয়ে রাখে তাহলে তখন 10 বেসের লগ দিয়ে, তাহলে এই ই বেসের লগটাকে 10 বেসের লগ হিসাবে ট্রান্সফার করে দিতে হবে। ln x মানে হলো 2.303 লগ বেস 10 x। তাহলে lnকে যদি লগের আকারে আনতে চাই আমাকে 2.303 দিয়ে গুণ করতে হবে। বাকি যেমন আছে থাকবে, এনআরটি রইল, এটি হয়ে গেল তাহলে লগ V2/V1। চাপের পরিবর্তন দিয়ে লিখলে এটাই তখন হবে লগ বেস 10 P2/P1। নিউমেরিক্যাল প্রবলেম করতে এই ধারণাগুলো কাজে লাগবে। তাহলে এখন এই পর্যন্তই।